ভদ্রতা এ নাকি মানুষের এমন একটি বিশেষ গুণ যাকে সম্বল করে মানুষ চড়তে পারে সামাজিক সিঁড়িও বহু দূর। কিন্তু এই ভদ্র গুণ বিশিষ্ট ভদ্রলোকরা সবসময় কি সত্যিই হয় ভদ্র? অনেকেই তো আছে মেকি ভদ্রতার আড়ালে লুকিয়ে রাখে নিজেদের আসল সত্তাটাকে। তারপরে সময় বুঝলেই সেই ভদ্রতার মুখোশটাকে ছুঁড়ে ফেলে বার করে আনে পশুত্বকে। সমাজে আরও এক ধরনের মানুষ আছেন যারা এই ভদ্রতা নামক জিনিসটা ঠিক করে উঠতে পারেন না সকলের সামনে। আপাত দৃষ্টিতে ভদ্রলোক হতে গেলে যা যা করতে হয় তা বোধহয় সবটা তারা করে উঠতে পারেন না। কিন্তু দুঃসময়ে এই মানুষগুলো এমনভাবে পাশে এসে দাঁড়ায় তখন তাদের দেখলে ভদ্রলোকের সংজ্ঞাটাই পরিবর্তিত হয়ে যায়। এই দুরকম মানুষের মধ্যে কোনজন যে সঠিকভাবে ভদ্রলোক এবং কোনজন যে ইতর তা বিবেচনা করার ভার রইল আপনাদের উপরেই। নমস্কার বন্ধুরা, সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি রোমান্টিক সামাজিক গল্প ইতর ভদ্র। আজকের নিবেদন এটি। আর গল্পটি ভালো লাগলে লাইক করে দিতে একদম ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তো? সে কি এখনো করেননি? ঝটপট করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তাহলে শুরু করা যাক আজকের গল্প। রাত্রি প্রায় 11টার সময় রস রোডে প্রফেসর সরকারের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করিয়া সমরেশ বাসায় ফিরিতেছিল। অনেকটা পথ যাইতে হইবে। তাহার বাসা মির্জাপুর স্ট্রিটে। কিন্তু এত রাত্রে ট্রাম ও বাসের যাতায়াত কমিয়া আসিয়াছিল। তবু কোনো একটা বাহন পাইবার আশায় সমরেশ ক্লান্তভাবে চৌরঙ্গীর রাস্তা দিয়ে চলিয়াছিল। পাশ দিয়ে দুটা খালি বাস চলিয়া গেল। একটা শূন্য ট্যাক্সির চালক সতৃষ্ণভাবে তাহার দিকে তাকাইতে তাকাইতে ধীর গতিতে বাহির হইয়া গেল। সমরেশ লক্ষ্য করিল না। এইরূপ অসামান্য অমনোযোগের কারণ আজ তাহার জীবন ঘৃণ্য হইয়া গিয়াছিল। সে অত্যন্ত হতাশভাবে এই কথাটাই তোলপাড় করিতে করিতে চলিয়াছিল যে সে ভদ্রলোক নয় এবং কোনো কালেই ভদ্রলোক হইতে পারিবেও না। সুতরাং তাহার পক্ষে বাঁচিয়া থাকা আর না থাকা দুই সমান। বাপের পয়সা থাকিলেই যে ভদ্রলোক হওয়া যায় না এ কথা কে না জানে। প্রকৃত ভদ্রলোক হইতে হইলে আরো কতগুলি সদ্গুণের আবশ্যক। বিলাতি মতে জেন্টেলম্যান বলিতে কতগুলা সদাচারের সমষ্টি বোঝায়। আমাদের দেশি শাস্ত্রে ও আচার বিনয় বিদ্যা প্রভৃতি শব্দের দ্বারা শিষ্টতার একটা আদর্শ খাড়া করা হইয়াছে। সমরেশ বিবেচনা করিয়া দেখিল সেরূপ গুণ তাহার একটিও নেই। বস্তুত সে যে ভদ্রলোক নয় এ সন্দেহ তাহার বহু পূর্বেই জন্মাইয়াছিল, কিন্তু আজ তাহা একেবারে বদ্ধমূল হইয়া গিয়াছে। প্রথমত সে স্ত্রীলোকের সঙ্গে সহজভাবে কথা বলিতে পারে না কেন? অন্য স্ত্রীলোকের সঙ্গে যদি বা পারে, সুষমাকে দেখলেই তাহার বাকরোধ হইবার উপক্রম হয় কেন? তাহার বুদ্ধি আছে। বুদ্ধি না থাকিলে কেহ বিয়ে পরীক্ষায় দর্শন শাস্ত্রে অনার্স লইয়া প্রথম স্থান অধিকার করতে পারে না। তবু সুষমার সঙ্গে কথা কহিবার একটা দূর সম্ভাবনা উদয় হইবা মাত্র তাহার বাচেন্দ্রিয়গুলা এবং সঙ্গে সঙ্গে বুদ্ধিশুদ্ধি অমন জড়ত্ব প্রাপ্ত হয় কেন? দ্বিতীয় কথা, ভূপেন নামধারী তাহার যে একজন সহপাঠী আছে যাহার সহিত গত 4 বৎসর যাবৎ সে বিদ্যার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করিয়া আসিতেছে, তাহাকে দেখিবা মাত্র আজকাল মাথায় খুন চড়িয়া যায় কেন? ভূপেন অত্যন্ত মিশুক এবং স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের সঙ্গে স্বচ্ছন্দে কথা কহিতে পারে, কিন্তু তাই বলিয়া তাহাকে মুখ খারাপ করিয়া গালি দিবার প্রবৃত্তি কোন ভদ্রলোকের হইয়া থাকে? তৃতীয় কথাটা আজ প্রফেসর সরকারের বাড়িতে নিমন্ত্রণ খাইতে গিয়া অত্যন্ত রূঢ় এবং লজ্জাকর ভাবে প্রকাশ হইয়া পড়িয়াছে। তাহা এই যে সমরেশ শিক্ষিত ভদ্র সমাজে বিচরণ করিবার মতো শিষ্টাচার ও আদব কায়দা কিছুই জানে না। ইহার পর নিজেকে ভদ্রলোক বলিয়া পরের কাছে ঘোষণা করা দূরের কথা,
নিজের কাছে স্বীকার করাও সমরেশের পক্ষে অসম্ভব হইয়া পড়িয়াছে। নিজের সামাজিক চালচলন নিরপেক্ষভাবে অন্যের সহিত তুলনা করিয়া বিচার করিবার উপযুক্ত অন্তর্দৃষ্টি অনেকেরই থাকে না, কিন্তু সমরেশের সেটা ছিল। তাই সে আজ নিঃসংশয়ে বুঝিতে পারিয়াছে যে সে ভদ্রলোক নয়। কিন্তু ও কথাটা অনেকবার বলা হইয়া গিয়াছে। এই সূত্রে কিন্তু একটা কথা আজ সমরেশের কিছুতেই মনে পড়িল না। মনে পড়িলে তাহার মন নিশ্চয়ই অনেকটা পরিষ্কার হইয়া যাইত। বছর দুয়েক আগে তাহার কলেজের জনৈক সাহেব প্রফেসর অন্যান্য কয়েকটি ভালো ছেলের সঙ্গে তাহাকেও ডিনারে নিমন্ত্রণ করিয়াছিলেন। খাইতে গিয়া সমরেশ দেখিল টেবিলের উপর ডিনার পরিবেশন হইয়াছে এবং ছুরি কাটা দিয়া খাইবার ব্যবস্থা। তাহা দেখিয়া সে বলিয়াছিল, স্যার, ছুরি কাটা চালাতে তো জানি না, খাবো কেমন করে? পাদ্রী প্রফেসর হাসিয়া বলিয়াছিলেন, যেমন করে খেয়ে থাকো তেমনি করে খাবে। ভগবান তোমাকে অতগুলো আঙুল দিয়েছেন কি জন্যে? সমরেশ মাথা নাড়িয়া বলিয়াছিল, না স্যার, তা হতে পারে না, ছুরি কাঁটা দিয়েই খাবো, আপনারা কিন্তু হাতে পাবেন না। সেদিন সমরেশ ছুরি কাঁটা দিয়াই খাইয়াছিল এবং তাহার খাইবার ভঙ্গি দেখিয়া প্রফেসর সাহেব এবং অন্যান্য খ্রিস্টান ছেলেরা খুব হাসিয়াছিল। কিন্তু সমরেশ তিল মাত্র লজ্জা বা ক্ষোভ অনুভব করে নাই, বরং নিজেও হাসিয়া বলিয়াছিল, প্রথমবারই কি হয়, আবার নিমন্ত্রণ করে দেখবেন স্যার, টেবিল ম্যানার সব দুরস্ত হয়ে গেছে। যাহারা এত দূর পর্যন্ত ধৈর্য ধরিয়া পড়িয়াছেন তাহারা নিশ্চয়ই অধীর হইয়া ভাবিতেছেন, কথাটা কি? কথাটা সেই পুরাতন কথা। পৃথিবীতে যখন ভদ্রলোক বলিয়া কোনো জীবের বাস ছিল না, তখন এ কাহিনী আরম্ভ হইয়াছিল, এবং ওই জীবটি পৃথিবী হইতে যখন মরিয়া নিঃশেষ হইয়া যাইবে, তখনও এ কাহিনী সমাপ্তই হইবে না। কিন্তু একেবারে আদিমকাল হইতে না হোক, ব্যাপারটা আরেকটু আগে হইতেই বলা দরকার। সমরেশ কলিকাতার ছেলে নয়, তাহার বাপ বাংলাদেশেরই কোনো একটা বড় শহরের একজন বিখ্যাত ডাক্তার। সমরেশ যখন সম্মানের সহিত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইল, তখন তিনি তাহাকে কলিকাতায় একটা বাসা করিয়া দিয়া কলেজে ভর্তি করিয়া দিয়া গেলেন। সমরেশ একাকী বাসায় থাকিয়া গভীর মনোসংযোগে পড়াশোনা আরম্ভ করিয়া দিল এবং নিয়মিত কলেজও যাইতে লাগিল। আইএ পরীক্ষায় সমরেশ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় স্থান অধিকার করিল। যে ছেলেটি ফার্স্ট হইল তাহার নাম ভূপেন ঘোষ। ভূপেনকে সমরেশ কখনো চোখে দেখে নাই। ভূপেন অন্য কলেজের ছাত্র, কিন্তু আগামীবার তাহাকে পরাস্ত করিবার জন্য সে শুরু হইতেই উঠিয়া পড়িয়া লাগিয়া গেল। বিএ পরীক্ষায় সমরেশ ফার্স্ট হইল, ভূপেন দ্বিতীয় স্থান পাইল। তারপর এমএ পড়িবার সময় দুজনে একই কলেজে নাম লিখাইল। দুজনের একই বিষয়, এক্সপেরিমেন্টাল সাইকোলজি। প্রথম কিছুদিন দুইজনে একটু দূরে দূরে রহিল, তারপর সামান্য একটু আলাপ হইল। ভূপেন অত্যন্ত শৌখিন ও মার্জিত ভাবে ছোকরা, কিন্তু সেই যাচিয়া আলাপ করিল, আপনার সঙ্গে আলাপ হওয়া সৌভাগ্য বলে মনে করি। সমরেশ হাসিয়া উত্তর করিল, সেটা উভয়ত, গোড়া থেকে যার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চলছে তাকে জানবার ইচ্ছা হওয়া স্বাভাবিক। এ ভালোই হলো, আমাদের দ্বন্দ্বের ক্ষেত্র ক্রমই সংকীর্ণ হয়ে আসছে, এবার কিন্তু আপনার পালা। ভূপেন বলিল, এ দ্বন্দ্বে আমার দিক থেকে কোনো গ্লানি নেই, কিন্তু আছে শুধু প্রতিযোগিতার উদ্দীপনা। সমরেশ বলিল, এ পক্ষেও তাই, হারলে অপমান নেই, কিন্তু জিতলে আনন্দ আছে। পরিচয় কিন্তু ইহার বেশি অগ্রসর হইতে পাইল না। হঠাৎ একদিন মেয়েলি হাতের একটি ক্ষুদ্র কাঁচি ইহাদের মধ্যেকার ক্ষীণ যোগসূত্রটিকে কাটিয়া দ্বিখণ্ড করিয়া দিল। সুষমা প্রফেসর সরকারের ভগিনী, বয়স 18 বৎসর। সঞ্চারিণী পল্লবিনী লতার মতো তার চেহারা। সে জুতো মোজা পরে,
একাকিনী পথ দিয়া সোজা হাঁটিয়া যায় এবং প্রয়োজন হইলেই অন্য দেশি চালে কথাবার্তা বলে। কিন্তু তাহাকে দেখিয়া মনে হয় সে সঞ্চারিণী পল্লবিনী লতা। অন্তত সমরেশ আজ পর্যন্ত তাহার জন্য অন্য উপমা খুঁজে পায় নাই। সে কালো কি ফর্সা, সুন্দরী কি মাঝারি, ব্লন্ড কি ব্রুনেটি, এসব কথা ভাবিয়া দেখিবার অবসর বেচারা পায়নি। এই বিষয়ে বিশ্লেষণ শক্তি প্রস্ফুটিত হবার পূর্বেই মুকুলেই ঝরিয়া গিয়াছিল। সুষমা আইএ পাশ করিয়া বেথুন কলেজে 3rd ইয়ার পড়িতেছে। সে হপ্তার মধ্যে 2-3 দিন মামার লেকচার শুনিতে আসিত। প্রফেসর সরকার অনুমতি দিয়াছিলেন। মামার ক্লাসে ছাত্রের সংখ্যা খুবই কম, গুটি 7-8-এর বেশি নয়। তাহাদের মধ্যেই একটু তফাতে বসিয়া সুষমা একাগ্র মনে মামার উপদেশ শুনিত এবং ঘণ্টা বাজিলে কোনো দিকে ভ্রুক্ষেপ না করিয়া সঞ্চারিণী পল্লবিনী লতার মতো উঠিয়া চলিয়া যাইত। দোতলা হইতে সিঁড়ি দিয়া দ্রুত লঘুপদে নামিয়া ফুটপাতের উপর কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিত। পথে ট্যাক্সি দেখিলে সেই ট্যাক্সিতে চড়িয়া বাড়ি যাইত। তাহার বাড়ি শহরের উত্তর দিকে, বোধহয় হাতিবাগান অঞ্চলে। ক্লাসের একটি ছাত্র বিশেষ করিয়া তাহার লক্ষ্য করিয়াছিল। মনস্তত্ত্ব ক্লাসের ছাত্রদের মধ্যে অকস্মাৎ এই মেয়েটির অকুণ্ঠিত আগমনে এমন একটি মনস্তত্ত্বের সৃষ্টি হল, যাহা প্রফেসর সরকারের জ্ঞানগর্ভ লেকচারের বিষয়ীভূতই নয়। ভূপেনের সহিত মেয়েটির বোধহয় পূর্ব হইতেই পরিচয় ছিল, কারণ সমরেশ লক্ষ্য করিল প্রথম দিন সুষমা ক্লাসে পদার্পণ করিতেই ভূপেন তাহার দিকে চাহিয়া একটু ঘাড় নাড়িল। সুষমাও মৃদু হাসিয়া তাহার প্রত্যুত্তর দিল। অপরিচিত যুবকের মুখের দিকে চাহিয়া কোনো ভদ্রমহিলাই হাসে না, সুতরাং সমরেশের অনুমান যে অভ্রান্ত তাহাতে সন্দেহ নাই। কিন্তু আলাপ যে খুব ঘনীভূত নয় তাহা বুঝিয়া সমরেশ অনেকটা স্বস্তি অনুভব করিল। প্রফেসর ক্লাসে আসিবার পূর্বে কখনো কখনো ভূপেন গায়ে পড়িয়া মেয়েটির সাথে আলাপ করিবার চেষ্টা করিত, কিন্তু আলাপ কেমন আছেন, ভালো আছে বেশি কোনোদিনই অগ্রসর হতো না। হয় প্রফেসর আসিয়া পড়িতেন, নয় সুষমা পাঠ্যপুস্তকে মনোনিবেশ করিত। সমরেশ দূর হইতে তাহাদের কথার মৃদু গুঞ্জন উৎকর্ণ হইয়া শুনিত এবং মনে মনে অত্যন্ত অসহিষ্ণু হইয়া উঠিত। এইভাবে মাস 2 কাটবার পর একদিন বেলা 3টার সময় একটা ব্যাপার ঘটিল। ব্যাপার এমন কিছু গুরুতর নয়, কিন্তু স্নায়ুমণ্ডলীর অন্ধ প্রতিক্রিয়া সম্বন্ধে প্রফেসর সরকার যে বক্তৃতা দিয়েছিলেন তাহার এমন চমৎকার দৃষ্টান্ত বড় একটা চোখে পড়ে না। একটা ক্লাস শেষ হইয়া গিয়াছে। দ্বিতীয় ক্লাসের প্রতীক্ষায় সমরেশ দোতলার সিঁড়ির ঠিক নিচেই অন্যমনস্কভাবে পায়চারি করিতেছিলেন। সুষমা মামার সহিত কি একটা কথা কহিবার পর অভ্যাস মতো দ্রুতপদে সিঁড়ি দিয়া নিচে নামিয়া আসিতেছিল। হঠাৎ সিঁড়ির শেষ ধাপে আসিয়া তাহার পা পিছলাইয়া গেল। সে হুমড়ি খাইয়া পড়িয়া যাইতেছিল। আত্মরক্ষা চিন্তাহীন তাড়নায় সম্মুখস্থ সমরেশের গলা জড়াইয়া ধরিল। হঠাৎ অতর্কিতভাবে আক্রান্ত হইয়া কিংকর্তব্য বিমূঢ় সমরেশ কাঠের খোঁটার মতো শক্ত হইয়া দাঁড়াইয়া রহিল এবং একটিও বাং নিষ্পত্তি করিতে পারিল না। দারুণ লজ্জায় সমরেশের গলা ছাড়িয়া দিতেই সুষমা আবার পড়িয়া যাইবার উপক্রম করিল। কিন্তু মাথার মধ্যে বুদ্ধি নামক যে একটা পদার্থ আছে তাহা সমরেশের সম্পূর্ণ বিস্মরণ হইয়াছিল। তবু সে না বুঝিয়া সুঝিয়াই সুষমার একখানা হাত টানিয়া ধরিয়া রহিল। ক্লিষ্ট হাসিয়া সুষমা বলিল, পা মচকে গেছে। সমরেশ নির্বাক হইয়া রহিল। বিস্ময়ের চিহ্ন ভিন্ন তাহার মুখে আর কিছুই প্রকাশ পাইল না। এমন সময় ভূপেন কোথা হইতে ছুটিয়া আসিয়া বলিল, এ কি, পড়ে গেছেন নাকি? আরে দেখি দেখি, তাই তো, অ্যাঙ্কেল স্প্রেন হয়েছে দেখছি। এরই মধ্যে ফুলে উঠেছে। নিন, আমার কাঁধে ভর দিয়ে দাঁড়ান। এখন লজ্জা করবার সময় নয়। মিত্তির, একটা ট্যাক্সি। মিত্তির অর্থাৎ সমরেশ
বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকিয়া উঠিয়া ট্যাক্সি ডাকিতে ছুটিল। ট্যাক্সি আসিলে সুষমা খোঁড়াইতে খোঁড়াইতে ভূপেনের স্কন্ধে ভর দিয়া গাড়িতে উঠিয়া বসিল। ভূপেনও তাহার পিছন পিছন গাড়িতে গিয়া উঠিল। চালককে বলিল, চালাও হাতিবাগান, জলদি। সুষমা আপত্তি করিয়া বলিল, আপনার যাবার দরকার নেই। ভূপেন বলিল, বিলক্ষণ, আপনি গাড়ি থেকে নামবেন কি করে? পায়ের যন্ত্রণায় সুষমার মুখ বিবর্ণ হইয়া গিয়াছিল। কথা কাটাকাটি করিবার তাহার শক্তি ছিল না। সে সমরেশের দিকে ফিরে আসিবার একটা চেষ্টা করিয়া বলিল, ধন্যবাদ সমরেশ বাবু, বলিয়া দুই করতল একবার যুক্ত করিল। প্রত্যুত্তরে সমরেশের মুখ দিয়ে কেবল বাহির হইল, না না না। কিন্তু তখন ট্যাক্সি চলিয়া গিয়াছে। সমরেশ ফুটপাতে দাঁড়াইয়া রহিল। মিনিট খানেক পরে তাহার স্মরণ হইল যে সুষমার নমস্কারে প্রতি নমস্কার করা হয় নাই। সেদিন আর ক্লাস করা হলো না। বাড়ি ফিরিবার পথে সমস্ত ব্যাপারটা তন্ন তন্ন করিয়া বিশ্লেষণ করিয়া সমরেশ তাহার মধ্যে নিজের গৌরবসূচক একটা ঘটনাও খুঁজিয়া পাইল না, এবং অত্যন্ত মর্মাহত হইয়া মনে মনে সিদ্ধান্ত করিল যে সে এখনো ভদ্রলোক হইতে পারে নাই। কোন সময় কি বলা এবং কি করা উচিত ছিল তাহার একটা জীবন্ত অভিনয় তাহার মনের চিত্রপটের উপর খেলিয়া গেল। কিন্তু তখন আর উপায় নাই। তিথি অনুকূল ছিল বটে, কিন্তু শুভ লগ্ন অতিক্রান্ত হইয়া গিয়াছে। রাত্রে বিছানায় শুইয়া সমরেশের কল্পনার রঙ্গমঞ্চে এই ক্ষুদ্র ঘটনাটির বহুবার পুনরাভিনয় হইয়া গেল, এবং এই অভিনয়ে সে এমন বাগ্মিতা ও প্রত্যুৎপন্নমতি দেখাইল, সুষমার প্রতি কথার এমন সুন্দর ও সরস উত্তর দিল যে সে নিজেই বিস্মিত হইয়া ভাবিতে লাগিল, এমন চমৎকারভাবে কথা কইবার বুদ্ধি যখন তাহার আছে, তখন কাজের বেলায় শুধু না 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 ছাড়া আর কিছুই কেন সে বলিতে পারিল না। আর একটা কথা, হতভাগা ভূপেনটা ঠিক সেই সময় কোথা হইতে আসিয়া জুটিল। সে এমন অতর্কিতে আসিয়া পড়িয়া নির্লজ্জভাবে বাক্যচ্ছটা বিস্তার না করিলে তো সমরেশ এমন হতবুদ্ধি হইয়া পড়িত না। ভূপেন যেন ইচ্ছা করিয়া তাহাকে অপদস্থ করিবার জন্য এমনটা করিয়াছে। আর ট্যাক্সিতে চড়িয়া সুষমার সঙ্গে যাইবার কি দরকার ছিল? গাড়ি হইতে সুষমা নামিতে পারুক না পারুক, ভূপেনের কি? অসভ্য বর্বর কোথাকার। সমরেশ নিজে ভদ্রলোক না হইতে পারে, কিন্তু ভূপেনটা যে তাহার চেয়েও ছোট লোক, উপরন্তু নির্লজ্জ এবং বেয়াদব, তাহাতে সমরেশের সন্দেহ রইল না। তবু এইরূপ আত্মগ্লানি ও বিদ্বেষের মধ্যে দুটি জিনিস তাহার মনে শেষ রাত্রির সুখ স্বপ্নের মতো জড়াইয়া রহিল। একটি, সুষমা তাহার নাম জানে, নিশ্চয়ই মামার নিকট তাহার বিষয় শুনিয়াছে। দ্বিতীয়, নিজের কণ্ঠদেশে সুষমার ভয় ব্যাকুল বাহুর নিবিড় বন্ধনের স্পর্শানুভূতি। ইহার পর 1 মাস সুষমা আসিল না। পায়ের জন্যই আসিতে পারিতেছে না তাহাতে সন্দেহ নাই। প্রফেসর সরকারকে স্বচ্ছন্দে সুষমার কুশল প্রশ্ন করা যাইতেই পারিত, কিন্তু তিনি মুখে কিছু না বলুন, মনে মনেও তো ভাবিতে পারেন, সুষমার জন্য তোমার এত দুশ্চিন্তা কেন হে বাপু? এই লজ্জায় সমরেশ তাহাকে কিছু জিজ্ঞাসা করিতে পারিল না। কিন্তু ভূপেন সুষমা সম্বন্ধে খবর রাখে তাহা সে বুঝিয়াছিল। কোন অতীন্দ্রিয় শক্তির প্রভাবে বুঝিয়াছিল বলা যায় না, কিন্তু নিঃসংশয়ে বুঝিয়াছিল। সুতরাং ভূপেনকে জিজ্ঞাসা করিলেই সুষমার খবর পাওয়া যাইবে, তাহাও এক প্রকার স্বতঃসিদ্ধ। কিন্তু তবু সমরেশ ভূপেনকে প্রশ্ন করিল না। ভূপেনের মারফতে সুষমার কুশল জানিবার হীনতা সে ঘৃণার সহিত বর্জন করিল। উপরন্তু ভূপেনের সহিত পূর্বে যা 2-1টা কথা হইত, তাহাও বন্ধ হইয়া গেল। কিন্তু সর্বদা আত্মবিশ্লেষণ করা যাহার অভ্যাসের মধ্যে দাঁড়াইয়াছে, তাহার পক্ষে মনকে চোখ ঠাড়া চলে না। ভূপেনের প্রতি বিদ্বেষের মূলে যে ভূপেনের কোনো সত্যকার অপরাধ নাই, বরঞ্চ নিজের অক্ষমতাই নিহিত আছে,
এই নিগুড়ো সত্যটি গোপন কাঁটার মতো নিরন্তর সমরেশের বুকের মধ্যে খচখচ করিতে লাগিল। পা ভালো হইবার পর সুষমা যেদিন প্রথম কলেজে আসিল, সেদিন সমরেশ দোতলার বারান্দায় দাঁড়াইয়াছিল। সুষমা সিঁড়ি দিয়া উঠিয়া আসিয়া সম্মুখে সমরেশকে দেখিয়া হাস্যমুখে তাহার দিকে অগ্রসর হইয়া গেল। দুটি হাত একত্র করিয়া একটি নমস্কার করিয়া বলিল, 1 মাস আসতে পারিনি, আপনারা নিশ্চয়ই খুব এগিয়ে গেছেন। এখন আপনাদের নাগাল পাওয়া কি আমার পক্ষে আর সম্ভব হবে সমরেশবাবু? সমরেশ একেবারেই তৈরি ছিল না। তাহার কান দুটা লাল হইয়া অসম্ভব রকম ঝাঁঝা করিতে লাগিল এবং তালু হইতে কণ্ঠ পর্যন্ত শুকাইয়া কাঠ হইয়া গেল। সুষমা বলিল, আপনার নোটগুলো আমায় একবার দেখাবেন? যতটা পারি টুকে নেব। মামার তো লেখা নোট নেই, মুখে মুখে যা ডিকটেট করেন। সমরেশ ঘাড় নাড়িয়া সায় দিল। তারপর একবার কাশিয়া ভগ্নস্বরে কহিল, আপনার পায়ের। সুষমা যেন শুনতে পায় নাই, এমন ভাবে বলিল, নোটগুলো দেবেন, কৃপণতা করিবেন না যেন, বলিয়া প্রস্থানেনাদ্যতা হইল। সমরেশ পুনরায় ঘাড় নাড়িয়া বলিল, এবার গলার স্বর অনেকটা সাফ হইয়াছে। আপনার পা এখন বেশ। এই পর্যন্ত বলিয়াই হঠাৎ একেবারে মুখ হইয়া গেল। সুষমার মুখের উপর লজ্জার যে অরুণাভা ধীরে ধীরে ফুটিয়া উঠিতেছিল, তাহার কারণটা সহসা বিদ্যুৎ চমকের মতো বিকশিত হইয়া যেন তাহার মস্তিষ্ক পুড়াইয়া দিয়া গেল। পা মচকানোর সঙ্গে এমন একটা দৈবাকৃত লজ্জাকর ঘটনা অত্যন্ত ঘনিষ্ঠভাবে গ্রথিত হইয়া আছে, যাহার ইঙ্গিত পর্যন্ত সুষমার পক্ষে মস্ত সংকোচের কারণ হইতে পারে। তাহা আচম্বিত স্মরণ করিয়া সমরেশের জিহ্বা একেবারে আড়ষ্ট হইয়া গেল। সুষমা চলিয়া যাইবার পর সে বারংবার নিজেও মস্তকের উপর অশনি সম্পাত কামনা করিতে করিতে ভাবিল, এত বড় গাধা গরু গবেটের মতো প্রশ্ন করতে গেল সে কেন? তাছাড়া স্ত্রীলোকের পায়ের সম্বন্ধে কোনো প্রকার কৌতূহলই তো ঘোর অশ্লীলতা। ক্লাস শেষ হইবার পর সুষমার সহিত সমরেশের আবার চোখাচোখি হইল। সুষমা আবার হাসি মুখে বলিল, সমরেশ বাবু, ভুলবেন না যেন, কাল তো আমি আসবো না, পরশু যেন খাতাগুলো পাই। সমরেশ অতি মাত্রায় লাল হইয়া উঠিয়া বলিল, আচ্ছা নিশ্চয়, সে আর আপনাকে। তা বেশ তো, কালই আমি। ভূপেন আসিয়া তাহাদের মধ্যে যোগ দিয়া বলিল, কোন খাতার কথা বলছেন? ও, নোটের খাতা? তা সেজন্য আপনি ভাববেন না, আপনার জন্য বিশেষ করে আমি আর 1 কপি তৈরি করে রেখেছি। আজই সন্ধ্যাবেলা আপনার বাড়িতে পৌঁছে দেব। সুষমা কৃতজ্ঞ সুরে বলিল, ধন্যবাদ ভূপেন বাবু। তারপর কুণ্ঠিতভাবে সমরেশের দিকে তাকাইয়া বলিল, কিন্তু সমরেশ বাবু। ভূপেন বাধা দিয়া বলিল, ওর ভালোই হলো, নিজের কপিটা আপনাকে দিলে ওর পড়াশোনার হয়তো ব্যাঘাত হতো। চলুন, আপনার ট্যাক্সি ডেকে দিই। সেদিন বাসায় ফিরিয়া সমরেশ দেখিল তাহার বাবার নিকট হইতে এক পত্র আসিয়াছে। অন্যান্য কথার পর তিনি লিখিয়াছেন, তোমার মা তোমার বিবাহের জন্য বড় ব্যস্ত হইয়াছেন, কিন্তু আমি তোমার মত ও রুচির বিরুদ্ধে কিছুই করিতে চাই না। তুমি নিজে পছন্দ করিয়া বিবাহ করো, ইহাই আমার ইচ্ছা। নিজের ও আমাদের সুখ সুবিধা বিবেচনা করিয়া কাজ করিবার বয়স ও বুদ্ধি তোমার হইয়াছে, সুতরাং এই বিষয়ে তোমার মতামত জানাইবে। সমরেশ চিঠি পড়িয়া তৎক্ষণাৎ তাহার উত্তর দিতে বসিল। লিখিল, বাবা, কোনো ভদ্রমহিলাকে বিবাহ করিবার উপযুক্ত সামাজিক শিষ্টতা ও ভদ্রতা আমি এখনো শিখি নাই। যদি কখনো শিখি আপনাকে জানাইব। এই লিখিয়া তিক্ত অন্তঃকরণে পোস্টকার্ডখানা নিজের হাতে ডাকে দিয়ে আসিল। ইহার পর আরো কয়েকটা মাস কাটিয়া গিয়াছে।
এই মাস কয়েকের মধ্যে অনেকবার সুষমা সমরেশের সহিত কথা কহিয়াছে। সমরেশও কতকটা বুদ্ধিবিশিষ্ট প্রাণীর মতো তাহার জবাব দিতে আরম্ভ করিয়াছে, কিন্তু অন্তর হইতে সংকুচিত জড়তা কিছুতেই দূর করিতে পারিতেছে না। সুষমার কথাগুলির মধ্যে তাহার প্রতি যে একটা নম্র শ্রদ্ধা প্রকাশ পায় তাহা সে বুঝিতে পারে, বেশ উৎসাহিতও হয়, কিন্তু কোথা হইতে দূরপণে ও কুণ্ঠা আসিয়া তাহার স্বচ্ছন্দ মেলামেশার পথে অন্তরায় হইয়া দাঁড়ায়। নিজের আচরণ প্রতি পদে পরীক্ষা করিতে করিতে আচরণটা প্রতি পদেই আড়ষ্ট ও অস্বাভাবিক হইয়া ওঠে। যখন একলা থাকে তখন নিজেকে শত ধিক্কার দিয়া ভাবে সুষমা তাহার অসভ্যের মতো আচরণ দেখিয়া নিশ্চয়ই মনে মনে হাসে ও উপেক্ষা করে। হয়তো তাহাকে আরো হাস্যাস্পদ করিবার জন্যই অনেক সময় নিজে উপচিকা হইয়া কথা কহিতে আসে, কিন্তু এ কথা সে কিছুতেই সম্ভব বলিয়া মনে করিতে পারে না যে তাহার লাজুক ও রমণীভীরু স্বভাবের বর্ম ভেদ করিয়া কেউ তাহার নিভৃত অন্তরের সন্ধান পাইতে পারে। যাহা বাহিরে প্রকাশ তাহাই তো লোকে দেখিবে, মনের খোঁজ পাইবার অন্য পথই বা পাবে কোথায়? সেদিন ক্লাস শেষ হইবার পর সমরেশ বাড়ি যাইতেছে, এমন সময় কলেজের চাপরাশি আসিয়া জানাইল যে প্রফেসর সরকার তাহাকে সেলাম দিয়াছে। প্রবীণ প্রফেসরের জন্য একটা আলাদা ঘর নির্দিষ্ট ছিল। সমরেশ পর্দা সরাইয়া সেখানে প্রবেশ করিয়া দেখিল প্রফেসরের নিকট ভূপেন ও সুষমা উপস্থিত রহিয়াছে। অজানা আশঙ্কায় তাহার বুকের ভিতর তোলপাড় করিয়া উঠিল। মেধাবী ছাত্র এবং সংযত আত্মসমাহিত প্রকৃতির লোক বলিয়া সমরেশকে প্রফেসর সরকার মনে মনে শ্রদ্ধা করিতেন। তিনি ঈষৎ হাসিয়া একখানা চেয়ার নির্দেশ করিয়া বলিলেন, বসো সমরেশ। সমরেশ বসিল। প্রফেসর সরকার বলিলেন, কাল আমার জন্মতিথি, একসঙ্গে বসে একটু আহার আদির বন্দোবস্ত করা গেছে। নিজের জন্মতিথিতে উৎসব করা আমার একদম ভালো লাগে না, কিন্তু সুষমা শোনে না, প্রতি বৎসর করতে হয়। এখন ওটা একটা অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। যা হোক, তুমি আর ভূপেন কাল রাত্রে আমার বাড়িতেই আহার আদি করবে, নিমন্ত্রণ রইল। সুষমা হাসিয়া বলিল, মামা ওই রকম করে বুঝি নিমন্ত্রণ করে? বলতে হয়, মহাশয় কল্ল রাত্রে মদীয় রসারোডস্থ ভবনে আগমন পূর্বক। তাহার পর কি বলতে হয় সমরেশ বাবু? সমরেশ একটা ঢোক গিলিয়া ক্ষীণ হাস্যে বলিল, শুভকর্ম সম্পন্ন করাইবেন, পত্র দ্বারা নিমন্ত্রণ করিলাম, নিবেদন ইতি। সুষমা কলকল কণ্ঠে হাসিয়া উঠিল। কথাটা বলিয়া সমরেশও একটু খুশি হইয়াছিল। হাসি শুনিয়া তাহার সারা গা রোমাঞ্চিত হইয়া উঠিল। সুষমাকে এমনভাবে প্রাণ খুলিয়া হাসিতে সে আর কখনো শুনে নাই। প্রফেসর সরকারও হাসিয়া বলিলেন, আরে ওই হলো, সকাল সকাল এসো, কিন্তু আরো অনেকেই আসবেন। সুষমা সকাল থেকেই হাজির থাকবে, ওই বলতে গেলে তোমাদের হোস্টেস। ওর মামি তো রুগ্ন শরীর নিয়ে কোনো কাজই করতে পারেন না। সমরেশ উঠিয়া যে আজ্ঞে বলিয়া বিদায় লইবার উপক্রম করিল। ভূপেন বলিল, আমি এইমাত্র প্রফেসর সরকারকে আমার অভিনন্দন জানাচ্ছিলাম। তার জীবনে এই দিনটি যেন বারবার ফিরে আসে। মুহূর্ত মধ্যে সমরেশের মুখ মলিন হইয়া গেল। অভিনন্দন তাহারও জানানো উচিত ছিল, এবং সে নিশ্চয়ই জানাইত। এতটা নির্বোধ সে নয়, কিন্তু সুষমা উপস্থিত থাকায় তাহার মধ্যে সব ওলট পালট হইয়া গিয়াছিল। সে কোনো মতে আমতা আমতা করিয়া বলিল, আমিও আপনাকে অভিনন্দন জানাচ্ছি বলিয়া একরকম ঘর ছাড়িয়া পলাইয়া গেল। অতঃপর প্রফেসর সরকারের বাড়ি নিমন্ত্রণ রক্ষা। এইখানেই সমরেশের চরম দুর্গতি হইয়া গেল। তাই সেখান হইতে ফিরিবার পথে ক্লান্ত দেহ উদ্ভ্রান্ত মন লইয়া সে ভাবিতেছিল, ভদ্রচিত কোনো ব্যবহারই যখন তাহার দ্বারা সম্ভব নয়,
তখন মনুষ্য সমাজে বাঁচিয়া থাকিয়াই বা লাভ কি? এরূপ মর্মান্তিক ভাবনার যথার্থ কারণ ঘটিয়াছিল কিনা তাহা নিমন্ত্রণ ব্যাপারের আলোচনা করিলেই বুঝিতে পারা যাইবে। সন্ধ্যা 7টার পর প্রফেসর সরকারের বাড়িতে উপস্থিত হইয়া সমরেশ দেখিল ড্রয়িং রুমে প্রায় 15-16 জন পুরুষ ও মহিলা সমবেত হইয়াছেন। সমরেশ একবার চারিদিকে তাকাইয়া দেখিল, চেনা লোকের মধ্যে কেবল ভূপেন ও প্রফেসর বড়ুয়াকে দেখিতে পাইল। বিখ্যাত আচার্য বড়ুয়াকে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রই চিনিত। এত বড় বিদ্বান, সুরসিক ও অমায়িক প্রফেসর সচরাচর দেখা যায় না। তাহার হাস্যবিম্বিত মুখ হইতে জ্ঞান, কৌতুক, দাক্ষিণ্য ও মদের গন্ধ প্রায় সর্বদাই খরিত হইতে থাকে। ছাত্র মহলে এমন অব্যাহত প্রফেসর বিশ্ববিদ্যালয়ের আর কোনো আচার্যই লাভ করিতে পারেন নাই। সমরেশ দ্বারের সম্মুখে আসিয়া দাঁড়াইতেই সুষমা আসিয়া ঈষদরুণ সহাস্য মুখে তাহার অভ্যর্থনা করিল। আসুন সমরেশ বাবু, এত দেরি করলেন যে? অতিথিকে লৌকিক আপ্যায়িত করা ছাড়াও সুষমার কণ্ঠে যে একটি স্বকীয় আনন্দ আহ্বান ধ্বনিত হইয়াছিল তাহা সমরেশের কানে পৌঁছিল না। অপরাধ করিয়া করিয়া সে এতই সন্ত্রস্ত হইয়া উঠিয়াছে যে অপ্রস্তুতভাবে বলিল, বড্ড দেরি হয়ে গেছে না? ভারী অন্যায় করেছি। সুষমা বলিল, নিশ্চয়ই অন্যায় করেছেন, কিন্তু সেজন্য আপনি দুঃখিত হবেন না। লোকসান আমাদেরই। আর একটু আগে এলে বাবার সঙ্গে দেখা হতো, তিনি এইমাত্র চলে গেলেন। সমরেশ অনুতপ্ত বিমর্ষ মুখে চুপ করিয়া রহিল। সুষমা বলিল, ডাক্তার হবার ওই মুশকিল। দেখুন, মা কোথায় মামার জন্মতিথিতে একটু আমোদ আহ্লাদ করবেন, তা নয় কোথাকার কোন রুগী ফোন করে ধরে নিয়ে গেল। সমরেশের মুখ হঠাৎ উজ্জ্বল হইয়া উঠিল। সে ব্যগ্র স্বরে জিজ্ঞাসা করিল, আপনার বাবা বুঝি ডাক্তার? হ্যাঁ, কেন বলুন তো? সমরেশ তৎক্ষণাৎ সংকুচিত হইয়া পড়িল। বলিল, না, এমনি আমার বাবাও ডাক্তার। উৎফুল্ল নেত্রে চাহিয়া সুষমা বলিয়া উঠিল, তাই নাকি? আপনি তাহলে আমার ব্যথার ব্যথী বলুন। বলিয়াই সুষমা লজ্জিত হইয়া পড়িল। কথাটা চাপা দিবার অভিপ্রায়ে তাড়াতাড়ি বলিল, চলুন মামির সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই। প্রফেসর পত্নী অদূরে একটা কৌচে বসিয়াছিলেন। সমরেশকে তাহার কাছে লইয়া গিয়া সুষমা বলিল, মামি, ইনি সমরেশ বাবু, মামার শ্রেষ্ঠ ছাত্র। প্রফেসর পত্নী মুখ তুলিয়া সাদরে বলিলেন, এসো বাবা, এসো। তাহার রুগ্ন অথচ প্রীতিপ্রসন্ন মুখের দিকে চাহিয়া সমরেশের সংকোচের কুয়াশা অর্ধেক কাটিয়া গেল। সে অবনত হইয়া তাহার পদধূলি গ্রহণ করিয়া তাহার পাশে বসিয়া বলিল, আমি প্রফেসর সরকারের একজন ভক্ত ছাত্র। তাঁর জন্মতিথি উৎসবে যোগ দিতে পারা আমার পক্ষে যে কত বড় সৌভাগ্য তাহা বলিতে পারি না। উনি দীর্ঘ জীবন লাভ করে এই দিনটিকে বারবার ফিরিয়ে আনুন, এই আমাদের কামনা। এমন সহজ আন্তরিকতার সহিত সমরেশকে কথা কহিতে সুষমা পূর্বে কখনো শুনে নাই। তাহার বুকের ভিতরটা দুলিয়া উঠিল। সে আস্তে আস্তে সেখান হইতে সরিয়া গেল। ঘরের অন্যদিকে প্রফেসর বড়ুয়া নানা জাতীয় চুটকি গল্পে আসর জমাইয়া তুলিয়াছিলেন। মাঝে মধ্যে হাসির ঢেউ বহিয়া যাইতেছিল। ভূপেন সেই দলে বসিয়াছিল, কিন্তু তাহার চক্ষু দুটা সতর্কভাবে ঘরময় ঘুরিয়া বেড়াইতেছিল। গল্প গুজবে 1.5 ঘন্টা কাটিয়া গেল। সমরেশ এক মুহূর্তের জন্য প্রফেসর পত্নীর সঙ্গ ছাড়িল না। 9টা বাজিতেই ভৃত্য আসিয়া জানাইল যে ডিনার প্রস্তুত। সকলেই উঠিয়া পড়িলেন। ডিনার শুনিয়াই সমরেশ চমকাইয়া উঠিয়াছিল। তাহার মুখ দিয়া বাহির হইল, ডিনার? টেবিলে বসে খাওয়া? প্রফেসর পত্নী সমরেশের আতঙ্কের অন্যরূপ অর্থ বুঝিয়া বলিলেন, আমরা সাধারণত টেবিলে বসে খাই না, পাত পেরেই খাই।
কিন্তু আজ অনেক অতিথি এসেছেন যারা মাটিতে বসে খেতে পারেন না, তাই টেবিলের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু রান্না সব বামুনে করেছে। তুমি কি? বলিয়া উৎকণ্ঠিতভাবে তাহার মুখের দিকে চাহিলেন। সমরেশ তাড়াতাড়ি বলিল, না না না, তা নয়, কিন্তু ভোজন কক্ষে প্রবেশ করিবার সময় সুষমাকে তাহার মামী একবার তীক্ষ্ণ চক্ষে নিরীক্ষণ করিয়া নিম্নকণ্ঠে বলিলেন, বেশ ছেলেটি সমরেশ, ভারী মিষ্টি স্বভাব, আর কি চমৎকার কথা কয়, যেন কতকালের চেনা। ওকে মাঝে মাঝে আমার কাছে ধরে নিয়ে আসিস তো। সুষমা কোনো উত্তর দিল না, কেবল একটু মুখ টিপিয়া হাসিল। টেবিলে খাইতে বসিয়া সমরেশের মনে হইল তাহার মতো হতভাগ্য পৃথিবীতে আর নাই। এতগুলা ছুরি কাঁটা লইয়া সে করবে কি? কোনটাকে কিভাবে ব্যবহার করিবে? এতগুলা ছোট বড় চামচেরই বা কি প্রয়োজন, তাহা কিছুই ধারণা করিতে না পারিয়া সে একেবারে দিশাহারা হইয়া গেল। তাহার এক পাশে একটি তরুণী বসিয়াছিলেন, বোধহয় সুষমার বন্ধু। অন্য পাশে একটি সাহেব বেশধারী ভদ্রলোক। এই দুজনের মধ্যস্থলে সমরেশ দারুময় জগন্নাথের মতো নিশ্চল হইয়া বসিয়া রহিল। চুপ চামচ দিয়া খাইতে হয়, তাহার জন্য ছুরি কাঁটার দরকার নেই, এ কথা অতি বড় নির্বোধ বিনা উপদেশে বুঝিতে পারে। সুতরাং সে ভাড়াটা সহজেই কাটিয়া গেল। গোল বাঁধিল মৎস্যের সঙ্গে। খাওয়া কিছু দূর অগ্রসর হইয়াছে। কথোপকথনের একটা মৃদু গুঞ্জনের মধ্যে সমরেশ নিজেকে অনেকটা নিরাপদ মনে করিতেছে। এমন সময় ভূপেনের সুস্পষ্ট কণ্ঠস্বরে গুঞ্জনধ্বনি চাপা পড়িয়া গেল। ভূপেন টেবিলের অন্যদিকে ছিল। গলা বাড়াইয়া দেখিয়া মুখখানা বেশ গম্ভীর করিয়া বলিল, সমরেশ বাবু, একটা ভুল করছেন। ছুরিটা ডান হাতে ধরতে হয় আর কাঁটা বাঁ হাতে। সমরেশের ভুলটা যে কেহই লক্ষ্য করে নাই এমন নয়, কিন্তু এই খোঁচাটা এতই নিষ্ঠুর এবং অপ্রত্যাশিত যে সকলেই চমকিয়া উঠিলেন। সমরেশের মুখ বিবর্ণ হইয়া গেল। সে মূঢ়ের মতো দুই হাতে ছুরি কাঁটা ধরিয়া নিজের পাতের দিকে বিহ্বল চক্ষে চাহিয়া রহিল। শিষ্ট সমাজে ক্বচিৎ এরূপ দুর্ঘটনা যখন ঘটিয়া যায়, তখন কিছুই ঘটে নাই এমন ভান করাই একমাত্র ভদ্ররীতি। উপস্থিত সকলে সেই রীতি অবলম্বন করিলেন, যেন শুনিতে পান নাই, এমনভাবে পুনরায় কথাবার্তা আরম্ভ করিলেন। শুধু সুষমার দুই গাল রক্তবর্ণ হইয়া জ্বালা করিতে লাগিল। সে হাত ঘুটাইয়া স্তব্ধভাবে বসিয়া রহিল। কিন্তু দুর্নিয়তি তখনও সমরেশকে ত্যাগ করে নাই। তাহার প্রায় শেষ হইয়া আসিয়াছে, এমন সময় আরেকটি ব্যাপার ঘটিল। অসাবধানে হাত নাড়ার জন্যই বোধহয় একটা ঝোলের বাটি হঠাৎ সমরেশের সম্মুখ হইতে অদ্ভুতভাবে লাফাইয়া উঠিয়া তাহার কোলের উপর পড়িয়া গেল এবং তরল সস্নেহ ঝোলে তাহার পাঞ্জাবি ও চাদর অভিষিক্ত করিয়া দিল। পৃথিবী, দ্বিধাবিভক্ত হও, আমি তোমার গর্ভে প্রবেশ করি। এই কামনা সীতাদেবীর পর হইতে বোধ করে অনেক নরনারীকেই সময় অসময় করিতে হইয়াছে। সমরেশও কায় মনোবাক্যে সেই কামনাই করিয়াছিল। এমন সময় টেবিলের অপর প্রান্তে ঝনঝন শব্দে সকলে সচকিত হইয়া দেখিলেন সুষমার চমৎকার কলাপাতা রঙের সিল্কের শাড়িটি অনুরূপ তরল সস্নেহ ঝোলে রঞ্জিত হইয়া গিয়াছে এবং সে অপ্রতিভভাবে মুখ নত করিয়া বসিয়া আছে। এই বৃহত্তর ঘটনায় সমরেশের দুষ্কৃতি চাপা পড়িয়া গেল বটে, কিন্তু তাহার মনের অশান্তি দূর হইল না। উপরন্তু কোন এক প্রহেলিকার ইঙ্গিত অনুশোচনার সঙ্গে মিশিয়া তাহাকে আরো পীড়িত করিয়া তুলিল। আহার শেষ হইলে প্রফেসর বড়ুয়া উঠিয়া একটি সুন্দর বক্তৃতা দিয়া সহকর্মীকে অভিনন্দিত করিলেন। উপসংহারে বলিলেন,
আপনারা পাত্র পূর্ণ করুন, প্রফেসর সরকারের স্বাস্থ্যপান করা চাই। প্রফেসর সরকার মৃদু কণ্ঠে আপত্তি করায় বড় সাহেব বলিলেন, না না না, ও কোনো কাজের কথা নয়। কারণ বাড়ি না হলে কাজও সুসম্পন্ন হবে না। শ্যাম্পেন আনাও। শ্যাম্পেনে মহিলাদেরও আপত্তি হতে পারে না। প্রফেসর বড়ুয়ার জন্য শ্যাম্পেন আনানো ছিল। অগত্যা তাহাই উপস্থিত করা হইল। সকলে পাত্র পূর্ণ করা হলো। প্রফেসর বড়ুয়া নিজের পাত্রটি ঊর্ধ্বে তুলিয়া বলিলেন, লং লাইফ টু প্রফেসর সরকার, ড্রিঙ্ক হার্টি। মহিলারা কেহই পান করিলেন না, শুধু পাত্র অধরে ঠেকাইয়া নামাইয়া রাখিলেন। ভূপেন এক চুমুকে নিজের পাত্র শেষ করিয়া ফেলিল। সমরেশও এক চুমুক খাইল বটে, কিন্তু পাত্র শেষ করিতে পারিল না। অতঃপর মহিলারা ড্রয়িং রুমে ফিরিয়া গেলেন। পুরুষেরাও ইচ্ছা মতো কেহ কেহ দু এক পাত্র টানিয়া একে একে তাহাদের অনুবর্তী হইলেন। ঝোল রঞ্জিত কাপড় চোপড় লইয়া ড্রয়িং রুমে ফিরিয়া যাইবার ইচ্ছা সমরেশের ছিল না। সে অলক্ষিতে কাহাকেও কিছু না বলিয়া পলায়ন করিবার সুযোগ খুঁজিতেছিল। ওদিকে প্রফেসর বড়ুয়াকে কেন্দ্র করিয়া দ্রাক্ষারসের আস্বাদন ও নিম্নকণ্ঠে আলাপ চলিতেছিল। সমরেশের দিকে কাহারও লক্ষ্য ছিল না। এই ফাঁকে সে সরিয়া পড়িবার উপক্রম করিতেছে, এমন সময় ভূপেন পাশে আসিয়া দাঁড়াইল। তাহার আপাদমস্তক একবার নিরীক্ষণ করিয়া মুখের একটি ভঙ্গি করিয়া বলিল, পাঞ্জাবি দিব্যি রাঙিয়ে ফেলেছেন দেখছি। ওরই খেয়ালত বানুয়ারি। তা এখানে বসে কেন? ড্রয়িং রুমে গেলেই তো পারেন। সেখানে মহিলারা আপনার পাঞ্জাবির বর্ণ বৈচিত্র্য দেখে নিশ্চয়ই খুব খুশি হবেন। বলিয়া মুচকি হাসিয়া নিম্নকণ্ঠে একটা গানের কলি ভাজিতে ভাজিতে প্রস্থান করিল। অপরিসীম আত্মগ্লানির মধ্যেও ক্রোধের শিখ সমরেশের মাথার মধ্যে জ্বলিয়া উঠিল। ভূপেনের পৃষ্ঠের দিকে তাকাইয়া তাকাইয়া মনের মধ্যে যে কথাগুলো বিষের মতো ফেনাইয়া উঠিতে লাগিল, ভাগ্যে সেগুলো মনের মধ্যেই রহিয়া গেল। এ স্থানে মুখ দিয়া বাহির হইয়া পড়িলে যে বিশ্রী ব্যাপার ঘটিত, তাহার ফলে বোধ করি সমরেশকে আত্মহত্যা করিতে হইত। মিনিট কয়েক পরে সমরেশ নিঃশব্দে উঠিয়া বাহিরের বারান্দায় গিয়া দেখিল সেখানে কেহ নাই। সে চুপি চুপি বাহির হইয়া যাইতেছিল। হঠাৎ নজর পড়িল দূরে বারান্দায় এক কোণে সুষমা ও ভূপেন দাঁড়াইয়া কথা কহিতেছে। সুষমার আরক্ত মুখ এবং তীব্র চোখের দৃষ্টি মুহূর্তের জন্য সমরেশের চোখে পড়িল। সে হেঁট মুখে বারান্দা পার হইয়া যাইবার উপক্রম করিল। সমরেশকে দেখিবা মাত্র সুষমা দ্রুত পদে কাছে আসিয়া বলিল, সমরেশ বাবু, আপনি যাচ্ছেন? সমরেশ থমকাইয়া দাঁড়াইয়া বলিল, হ্যাঁ, রাত হয়েছে, আমি যাই। সুষমা তাহার আরো কাছে আসিয়া মিনতিপূর্ণ স্বরে কহিল, একটু দাঁড়াবেন না? আমিও তাহলে আপনার সঙ্গে যেতুম। আপনি আমাকে বাড়ি পৌঁছে দিতে পারতেন। আপনার সঙ্গে না গেলে এই রাত্রে আবার মামাকে যেতে হবে আমায় পৌঁছে দিতে। ভূপেনের বিষাক্ত শ্লেষ তখনও সমরেশের বুকের মধ্যে জ্বলিতেছিল। সুষমার কথাগুলো তাহার কানে অত্যন্ত নিষ্ঠুর বিদ্রুপের মতো শোনাইল। সে মাথা নাড়িয়া বলিল, না, মাফ করবেন, আমি আর থাকতে পারছি না। সুষমা যেন আহত হইয়া ফিরিয়া আসিল। তাহার মুখ ম্লান হইয়া গেল। তবু সে আরেকবার বলিল, মামির সঙ্গে দেখা করে যাবেন না? আমি না হয় তাকে এখানেই ডেকে আনছি। বলিতে বলিতে তাহার দৃষ্টি সমরেশের ঝোল মাখা পাঞ্জাবিটার উপর গিয়া পড়িল। না, নমস্কার। সমরেশ নিষ্ক্রান্ত হইয়া গেল। ফুটপাত হইতে শুনিতে পাইল ভূপেন বলিতেছে, আপনি চিন্তিত হচ্ছেন কেন? আমি তো রয়েছি। আপনার মামা যেতে না পারেন। চৌরঙ্গি পার হইয়া সমরেশ ধর্মতলার রাস্তা ধরিল। হাঁটিতে হাঁটিতে ওয়েলিংটন স্ট্রিটের মোড় পর্যন্ত আসিয়া সে চমক ভাঙিয়া দেখিল রাস্তায় লোক চলাচল বন্ধ হইয়া গিয়াছে। শূন্য পথের দুই ধারে গ্যাসের বাতিগুলা যত দূর দেখা যায় নিমেষভাবে জ্বলিতেছে। দোকানপাটও বন্ধ।
সমরেশ ভাবিল, দুধ ছাই, আজ আর গাড়ি পাওয়া যাবে না, গলি দিয়েই যাই। বাসায় চাকরটা এখনো তাহার জন্য অপেক্ষা করিয়া জাগিয়া আছে স্মরণ করিয়া পার্কের ভিতর দিয়া দ্রুত বেগে চলিতে আরম্ভ করিল। কিন্তু পাশে একখানা খালি বেঞ্চি তাহার পরিশ্রান্ত দেহকে বেশি দূর অগ্রসর হইতে দিল না। মোটবাহী কুলি যেমন ঘাড়ের মোট নামাইয়া ক্ষণকাল বিশ্রাম করে, সেও তেমনিভাবে ভারাক্রান্ত দেহটাকে বেঞ্চির উপর নামাইয়া বসিয়া পড়িল। মিনিট 15 পরে কিন্তু আবার তাকে উঠিতে হইল। পার্কে বেঞ্চির উপর রাত কাটাইয়া কোনো লাভ নাই। বাসায় ফিরিয়া কোনো ক্রমেই উচ্ছিষ্ট কাপড় চোপড়গুলো ছাড়িয়া শয্যা আশ্রয় করিতে পারিলে সে বাঁচে। পায়ের আঙুল হইতে রগের শিরাগুলো পর্যন্ত অপরিসীম অবসাদে ভাঙিয়া পড়িতেছে। বাকি পথটা যে করিয়া হোক অতিক্রম করিতেই হইবে। গলি দিয়া যাইতে যাইতে সম্মুখে কিছু দূরে সমরেশ দেখিল একখানা ট্যাক্সি দাঁড়াইয়া আছে এবং তাহার বাহিরে দাঁড়াইয়া একটি লোক হুডের ভিতর মাথা ঢুকাইয়া কাহার সহিত কথা কহিতেছে। আরো খানিকটা অগ্রসর হইতে শুনিতে পাইল গাড়ির ভিতরে বসিয়া যে কথা কহিতেছে সে স্ত্রী লোক। এইসব পাড়ায় নির্জন রাত্রেও অনেক রকম ব্যাপার ঘটিয়া থাকে, তাই সমরেশ তাড়াতাড়ি পা চালাইয়া বাহির হইয়া যাইবার চেষ্টা করিল। দণ্ডায়মান ট্যাক্সি ছাড়াইয়া দুপা অগ্রসর হইয়াছে, এমন সময় যে পরিচিত কণ্ঠস্বর তাহার কর্ণে আসিয়া পৌঁছিল, তাহাতে তীরবিদ্ধের মতো সে ফিরিয়া দাঁড়াইল। এ আমাকে কোথায় নিয়ে এলেন? আমি যে বাড়ি যাব। উত্তেজনা বিকৃত কণ্ঠে পুরুষটা বলিল, রাস্তার মাঝখানে একটা সিন করো না সুষমা, কোনো ভয় নেই, এ আমার বাসা, একবারটি নামো, কেউ জানতে পারবে না, তারপর আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব। না না, আগে আমার বাড়ি পৌঁছে দিন। ভূপেন সুষমার হাত ধরিয়া টানিতে টানিতে বলিল, নেমে এসো, এসব বলি কি তোমার মতো একটা এডুকেটেড গার্লের সাজে? বলিয়া বিশ্রী একটা হাসি হাসিল। এক লাফে সমরেশ ট্যাক্সির পাশে আসিয়া দাঁড়াইল। কি হয়েছে সুষমা? সুষমা আর্তস্বরে প্রায় চিৎকার করিয়া উঠিল, সমরেশ বাবু, আমাকে বাঁচান। ভূপেন বিদ্যুৎ বেগে ফিরিয়া সম্মুখে সমরেশকে দেখিয়া একেবারে হতবুদ্ধি হইয়া গেল। সমরেশও ভূপেনের মুখ দেখিয়া কিছুক্ষণ স্তম্ভিত হইয়া রহিল। মানুষের মুখ এত অল্প সময়ের মধ্যে এতখানি পরিবর্তিত হইতে পারে, তাহা যেন কল্পনার অতীত। যে হিংস্র পশুটাকে ভূপেন এতদিন শিষ্টতার আড়ালে সযত্নে ঢাকিয়া রাখিয়াছিল, শিকার সান্নিধ্যে পাইয়া সেই পশু যেন মুখ বাহির করিয়া দাঁড়াইয়া আছে। সমরেশের বুকের মধ্যে বহু দিন সঞ্চিত বিদ্বেষ ও ঘৃণা এক মুহূর্তে ফাটিয়া পড়িল। তাহার ইচ্ছা হইল ভূপেনের ওই কদর্য পাশবিক মুখখানাকে লাথি মারিয়া ঘুষি মারিয়া ভাঙিয়া থেঁতো করিয়া একেবারে লুপ্ত করিয়া দেয়। সে এক বজ্র মুঠিতে ভূপেনের চুল ধরিয়া অন্য হাতে তাহার গালে একটা বিরাট চপেটাঘাত করিয়া বলিল, হতভাগা ছোট লোক, জানোয়ার কোথাকার, ক্যাডাভারাস কুকুরের বাচ্চা, আজ তোকে খুন করব। বলিয়া আরেকটি ততোধিক বিরাট চপেটাঘাত করিল। ভূপেনও রুখিয়া উঠিয়া বলিল, খবরদার বলছি। সমরেশ সঙ্গে সঙ্গে তাহার পেটে একটা প্রচন্ড লাথি কষাইয়া বলিল, তবে রে। তারপর তাহার মুখ দিয়া আগ্নেয়গিরির অগ্নাৎগারের মতো যে সমস্ত শব্দ বাহির হইল, হিন্দি, উর্দু, ইংরাজি, বাংলা মিশ্রিত যে অনুষ্টুপ শ্লোক অবাধে অনর্গলভাবে নির্গত হইতে লাগিল, তাহার পুনরুক্তি করিবার সাহস বা শক্তি আমাদের নাই। ভূপেন সেই বাক্যের আগুনে যেন একখণ্ড কাগজের মতো পুড়িয়া কুঁকড়াইয়া গেল। গাড়ির মধ্যে সুষমা দুই কানে সজোরে আঙুল পুরিয়া দিয়া বিস্ফোরক চক্ষে অপূর্ব আলোক ফুটাইয়া নিষ্পন্দ বক্ষে বসিয়া রইল। প্রিয়তমা নারীর রক্ষার্থ পুরুষ যখন লড়াই করে, তখন প্রিয়তমার মনের ভাবটা কিরূপ হয় কে জানে। ভূপেনের নাকে অন্তিম একটা ঘুষি মারিয়া তাহাকে ফেলিয়া দিয়া সমরেশ বলিল,
যা শালা কেঁচোর বাচ্চা, নর্দমায় শুয়ে থাকবে যা। তারপর ট্যাক্সিতে সুষমার পাশে উঠিয়া বসিয়া চালককে বলিল, চালাও হাতিবাগান। গাড়ি চলিল। দুজনে অন্ধকারের মধ্যে চুপ করিয়া বসিয়া রহিল। এইভাবে মিনিট 5 কাটিয়া গেল। শেষে সুষমা মৃদুস্বরে বলিল, কি বলল এইসব কথাগুলো মুখ দিয়ে বার করলেন? সমরেশের শরীরে ক্লান্তির কণা মাত্র আর অবশিষ্ট ছিল না। সে হঠাৎ হো হো করিয়া হাসিয়া উঠিল। তারপর বলিল, ওই কথাগুলো মুখ দিয়ে বার করা এবং পদাঘাত মুষ্টাঘাত ইত্যাদি চালানোর সঙ্গে সঙ্গে একটা মস্ত কথা বুঝতে পেরেছি, যা এতদিন কিছুতেই বুঝতে পারছিলাম না। সেই জন্য দোষ অবশ্য সম্পূর্ণ তোমার। তুমিই আমার মাথা গুলিয়ে দিয়েছিলে। অন্ধকারের মধ্যে সুষমা হাসিয়া বলিল, কি কথা বুঝতে পেরেছেন শুনি? সমরেশ হাতড়াইয়া সুষমার একখানা হাত নিজের হাতের মধ্যে লইয়া বলিল, বুঝতে পেরেছি যে আমি একজন খাঁটি ভদ্রলোক। শুধু তাই নয়, আরো অনেক কথা বুঝতে পেরেছি, যা চলন্ত ট্যাক্সিতে বসে বলা যায় না। সুষমা সাড়া দিল না। সমরেশ তখন তাহার মুখের কাছে মুখ লইয়া গিয়া বলিল, সুষমা, কাল বিকেলে তোমাদের বাড়িতে আমার চায়ের নিমন্ত্রণ রইল, ঠিক 5টার সময়, বুঝলে? আগে থাকতে খবর দিয়ে রাখলাম, তৈরি হয়ে থেকো। সুষমা চুপি চুপি বলিল, আমি তো আপনাকে নিমন্ত্রণ করিনি। সমরেশ বলিল, ও তাও তো বটে, অনিমন্ত্রিত ভাবে যাওয়া তো কোনো মতেই ভদ্রতা হবে না। তা এক কাজ করো, সে ত্রুটি তুমি এখন সংশোধন করে নাও। বলো, মহাশয় কল্ল সায়ন্যে বেলা 5 ঘটিকার সময় আপনি সবান্ধবে নয়, একাকী। কি বলো সুষমা? সুষমা কিছুই বলিল না, কিন্তু তাহাদের দুজনের বাহু যেখানে আঙুলে আঙুলে জড়াইয়া নিবিড়ভাবে পরস্পরের পরিচয় গ্রহণ করিতেছিল, সেইখানে সমরেশ সামান্য একটু চাপ অনুভব করিল। নতুন একটি গল্পের আভাস পাওয়া যাচ্ছে। নায়ক নায়িকা তো জেনেই গেছেন। যাক, সমরেশ বরং চাটা খেয়েই আসুক সুষমার বাড়ি থেকে। আমরা বরং আজকের গল্পটা এখানেই শেষ করি। কেমন লাগলো আজকের গল্প জানাও কমেন্ট বক্সে। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করেই যাচ্ছ। আর হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করে দাও। তাহলে আজ এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণ ভালো থেকো, ভালো রেখো।